আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীর ভূমিকা যেমন অপরিসীম, সে শাসন দেশের জনকল্যাণের প্রয়োগে জনপ্রতিনিধির ভূমিকাও যেন একই সূত্রে গাঁথা। আইনজীবী ও জনপ্রতিনিধি এই দুই যেন সমাজের চালিকা শক্তি। প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন এমনই এক শক্তি নগরবাসীর জন্য, হয়ে উঠেছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক। মৃত্যুর অর্ধযুগ পার হলেও তার অবদান ও প্রেরণা এখনও জীবন্ত আইন অজ্ঞদের হৃদয়ে। সর্বোপরি যে জিনিসটা যে যে উদাহরণ আনিস ভাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যে উনি ঠিক দলের হয়ে না, উনি যাদের প্রতিনিধিত্ব করছিলেন, মানে মেয়র হয়ে উনি তো পুরো ঢাকা শহরের সবার জন্য উনি দাঁড়িয়েছিলেন। তো সেখানে কোনো দলমত নির্বিশেষে উনি যে কাজ করার চেষ্টা করেছেন, আই থিঙ্ক এটাই কিন্তু উদাহরণ হওয়া উচিত অন্যদের জন্যে। সফল ব্যবসায়ী হয়ে উঠলেন এবং পরবর্তীতে জনপ্রতিনিধি হয়ে ঢাকার মেয়র হলেন। ওই সময় থেকে ওনার কাজগুলো অনেক দেখেছি, আর কিছুটা কাজ করার সুযোগও হয়েছে। সো আই থিঙ্ক অনেকে ওনার দুইটা বড় বিষয় আমার মনে আছে। একটা ছিল যে আমরা যেটা দেখেছি যে আমাদের যানবাহন নিয়ে যে সমস্যা এখনও যেটা বিরাজ করছে পুরো ঢাকা শহরে, আমাদের অন্যান্য বড় বড় শহরে, সেইটা সমাধান করার একটা প্রচেষ্টা উনি নিয়েছিলেন এবং কিছুটা সফল হয়েছিলেন। ওই হোলি আর্টিজানের সেই আক্রমণের পরে যখন গুলশানে একটা নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা করা হলো, সেখানে উনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং বিশেষ করে যে ঢাকা চাকা যে চালু করে দিলেন, তাতে আই থিঙ্ক আমরা দেখলাম যে একটা সমাধান আনার যে সম্ভাবনা, সেটা সবাই সবসময় যে সম্ভাবনা থাকবে, কখনো কোনো কিছু হবে না, আই থিঙ্ক সেই জায়গায় উনি হাত দিতে পেরেছেন এবং দেখাতে পেরেছেন যে না, কিছু কিছু সম্ভব এবং অল্প সময়ের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন নিয়ে আসা যায়। আর আমি যে জায়গা থেকে ওনাকে খুব কাছে একটা কাজের জায়গায় পেয়েছিলাম, যে আমরা অনেক বছর ধরে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে আমরা এই যে বস্তি উচ্ছেদের ঘটনাগুলো নিয়ে কাজ করে এসেছি প্রায় 30 বছর হয়ে। এই কাজগুলো চলছে, আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, ব্র্যাক, অন্যান্য সংস্থাগুলো এই কাজগুলো করে এসছেন, কোয়ালিশন ফর আরবান পোর একটি। সো সেই কাজগুলো করার সময় আমরা দেখেছিলাম যে বস্তি উচ্ছেদ না হয় ঠেকানো যায়, মানে জোরপূর্বক যখন বিনা নোটিসে মধ্যরাতে বুলডোজার পাঠিয়ে বিভিন্ন সিটি কর্পোরেশনও ট্রাই করে, অন্যরাও ট্রাই করে, সেই সব ঘটনায় আমাদের কোর্টগুলো বেশ তৎপর ছিল, এখনও আছে এবং সবসময় এটা ঠেকিয়েছে। কিন্তু সম্পূর্ণ যে একটা সমাধান এখানে আনতে হবে, শুধুমাত্র জোরপূর্বক উচ্ছেদ বন্ধ না করা, কিন্তু এখানে সকলের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করা, আশ্রয়ের ব্যবস্থা করা, সেই ক্ষেত্রে অবশ্যই আরও নীতিগত পরিবর্তনের প্রয়োজন ছিল। তো সেখানে আমরা এক পর্যায়ে আনিস ভাইয়ের কাছে রিচ আউট করেছিলাম, কারণ উনি ওনার ওই ব্যবসায়ী পরিচয় নিয়ে ওনার মোহাম্মদী গ্রুপেও ওনারা কিছু হাউজিংয়ের ব্যবস্থা করেছিলেন ওনাদের বিভিন্ন কারখানায় যে শ্রমিকরা কর্মরত ছিলেন তাদের জন্য, এবং সেটাকে অনেকে একটা মডেল হিসেবে দেখেছিল যে আসলে সম্ভব যে প্রাইভেট সেক্টর থেকেও নিজে বিনিয়োগ করে নিজে এরকম একটা সব সময় সব কিছুর জন্য যে সরকারের কাছে তাকাতে হয় সেটা না, উনি দেখাতে পেরেছিলেন যেটা সম্ভব। আনিস ভাইয়ের মতো কাউকে দরকার এই অর্থে যে স্যার উনি সক্রিয় ভূমিকা নিতেন মানুষের কাছে যাওয়ার জন্যে। খুব বিমোহিতভাবে তার এই উপস্থাপনা দেখছিলাম এবং এত আনন্দময় সেই তার যে উপস্থাপনা। তারপরে প্রায় টিভিতে তাকে দেখতাম এই উপস্থাপক হিসেবেই। এরপর যখন আমি প্রফেশনে আসি 1994-এ ব্যারিস্টার রফিকুল হক সাহেবের চেম্বারে, আমি তার জুনিয়র ছিলাম। তো সেখানে আমি দেখলাম যে আনিস ভাইকে, এবং আনিস ভাই ব্যারিস্টার রফিকুল হকের সম্পর্কে আত্মীয়তা ছিল। তো প্রায়ই আসতেন আনিস ভাই, এবং তার সাথে খাবার টেবিলে গল্প হতো, কাজের সময় গল্প হতো। কাজ এবং উনি দু কাজেই আসতেন, বেড়ানোর উদ্দেশ্যও আসতেন ব্যারিস্টার রফিকুলের কাছে, আবার কাজের উদ্দেশ্যও আসতেন। তো বিভিন্ন রকম কাজের সাথে তো আমাদের তার সাথে অনেক ইন্টারাকশন হতো। উনি আমাকে তুমি বলতেন, আর নানা রকমের কথা, এবং খুব মজার কথা, এবং খুব হিউমেরাস ছিল, খুব রসিক লোক ছিল। তো তারপরে তো উনি মেয়র হলেন, এবং আমি বলবো যে আমেরিকার আমলে এই একটা নির্বাচনই সম্ভবত সঠিক নির্বাচন ছিল, যেখানে মানুষ আনিস ভাইকে ভালোবেসে ভোট দিয়েছিল। এবং আনিস ভাই আসার পরে যে পরিবর্তনগুলো হয়, গুলশান এরিয়ায় যে কোনো পথওয়ে ছিল না, সেখানে আবর্জনা ছিল। তারপর তিনি এগুলোকে রাস্তার পাশে পাথওয়ে করলেন, বিভিন্ন পার্কগুলোকে তিনি মুক্ত করলেন, পার্কগুলোর মধ্যে তিনি হাঁটা চলার ব্যবস্থা করলেন,
জঞ্জাল পরিষ্কার করলেন। তারপরে তেজগাঁওয়ে বাস স্ট্যান্ডে ওইখানে যেভাবে ট্রাকের ভিড় ছিল, তো সেটা এখান থেকে গাড়ি চলাচল করা যেত না, তিনি সেটাকে উন্মুক্ত করলেন। তবে তার সাথে আমার কাজের একটা সম্পর্ক হয়েছিল। তার জীবনের প্রায় শেষ কাছাকাছি মুহূর্তে উনি আমাকে একবার ফোন করলেন। সময়টা কবে হবে, সময়টা আমি মনে করতে পারছি না। আমি তখন দিনাজপুরে বেড়াতে গেছিলাম। উনি ফোন করে বললেন, আসনান কোথায়? আমি বললাম যে আমি তো একটু ঢাকার বাইরে এসেছি। বললেন যে না, তোমাকে এক্ষুনি আসতে হবে। আমাদের এই যে বনানীর যে রাস্তাটা আছে, সেই বনানীর রাস্তাটা এত চিকন রাস্তা, সেখানে গাড়ির জ্যাম বেঁধে থাকে। আর ওখানে আমরা ওই একটা বাড়ি আছে, সে বাসা ওইখান থেকে এনক্রোচ করে রাস্তার উপর নিয়ে এসছে, সেটাকে কোর্টের ইনজাংশন আছে, ইনজাংশন ভ্যাকেট করতে হবে। তো তার কথা মতো এই অ্যাপ্লিকেশন মুভ হলো এবং সেই অ্যাপ্লিকেশনে ইনজাংশন ভ্যাকেট হলো, এবং তারপরেই কিন্তু এই বনানীর রাস্তা, যে ছোট রাস্তা, এটা তখন বড় করা হলো। এবং আজকে সেই তার সুফল মানুষ পাচ্ছে। এই রাস্তা, ছোট রাস্তায় জ্যাম বেঁধে থাকতো, বনানীতে তো ঢোকাই যেত না। এখন সেই রাস্তা কত বড় রাস্তা হয়েছে। তারপরে তেজগাঁও থেকে যাওয়ার সময় ট্রাকের আর ভিড় নাই। সবই আছে আগের মতো, কিন্তু আনিস ভাই নেই। সবসময় মিস করি যখন দেখি যে অন্যান্য মেয়ররা যারা এসছে সমসাময়িক সময় বা পরবর্তীতে, তাদের থেকে তো কোনো কাজের কাজ আমরা দেখিনি কিছু। কিন্তু আনিস ভাই এই বছর দুয়েকের মধ্যে যেরকম আনপ্রেসিডেন্টেড যে উন্নতি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের আশার যে একটা ভরসার যে একটা স্থান উনি তৈরি করতে পেরেছিলেন, সেটা একটা অভাবনীয় ব্যাপার। এর মানুষ তার কথা অনেক দিন মনে রাখবে। কষ্ট হয় যে উনি বেঁচে থাকলে আরও হয়তো উন্নতি হতে পারতো, আরও ডেভেলপমেন্টের অনেক জায়গা ছিল, সেগুলো হতে পারতো, যা পরবর্তীকালের মেয়ররা করেননি বা করতে পারেননি বা ব্যর্থ হয়েছেন। আমি মনে করি, অন্তত আমার চিন্তা থেকে, যে প্রতি মুহূর্তে প্রত্যহ প্রতিটা জায়গায় এরকম আনিসুল হকদের দরকার। যদি এরকম আনিসুল হক সাহেবরা এসে নেতৃত্ব নেয়, আমার এই দেশ পরিবর্তন হতে বাধ্য। কিছু মানুষ পৃথিবীতে জন্ম নেয়, তাদের আয়ুষ্কাল বা তাদের লংজিভিটি অল্প সময়ের জন্য যদি হলেও তারা কিন্তু একটা কৃতিত্বের ছাপ রেখে যায়। আপনার পরে যখন উনি মেয়র হলেন, তখন তার কর্মকাণ্ড যেটুকু আপনার ইয়েতে বিভিন্ন মিডিয়ায় যেটা প্রচার হয়েছে, তো আমার দৃষ্টিতে উনি একজন সফল মানুষ। আপনার সব দিক থেকে যখন যেখানে গেছেন সেখানেই মনে হচ্ছে যেন একটা জাদুর কাঠির স্পর্শ ওনার থেকে ওই সংগঠন বা ওই ফিল্ড বা ওখানে উনি রেখেছেন। যেমন আপনার টিভির সংগঠক হিসাবে বা টেলিভিশনের উপস্থাপক হিসাবে আমার যদি মনে পড়ে, সেখানে উনি আমাদের দুইজন আওয়ামী লীগের প্রধান এবং জাতীয়তাবাদী দলের প্রধান ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের এই যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই দুজনকে বোধহয় উনি এক টেবিলে এনে বসিয়েছিলেন। এবং আমি মনে করি যে এটা খুব রেয়ার, এবং এটা ওনার ব্যক্তিত্বের কারণে এবং ওনার যে দরদ দিয়ে উনি কথা বলতে পারতেন। এবং আমার মনে হয় যে ওনার এই আবেদনটা ওনারা দুজন কেউই রিফিউজ করতে পারেননি। এখন একটা মানুষ যদি আবেদনময়ী হয়, তার কথার মধ্যে যদি মায়া থাকে, তার কথার ভিতরে যদি আবেগ থাকে, তার কথার ভিতরে যদি একজনের কনভিন্স করার এবিলিটি থাকে, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত, এবং এই গুণটা ওনার ভিতরে ছিল। সবুজ ঢাকা, এটার জন্য একটা উদ্যোগ নেওয়া নিঃসন্দেহে এটা ভালো কাজ, এবং এটার জন্য আপনার সবাই এটার উপকার আমরা একেবারে হাতে পেয়েছি। তারপরে আপনার এই যে নগর পরিবহন, আপনার উইদিন দি সিটি আপনার একটা ট্রান্সপোর্ট আলাদা করে নাম দিয়ে, এবং সেটা যে উনি করেছেন, এখানেও আমি মনে করি যে যানজট এড়িয়ে বা এই যানজট নটমুক্ত যানজটযুক্ত ঢাকা শহরে ওনার এই নগরায়নের যেই পরিকল্পনাটা, আপনার নগর পরিবহনের যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা নিশ্চয়ই এটা কৃতিত্বের দাবি রাখে। ওনার ভোট কমবে বা বাড়বে সেই চিন্তা না করে জনহিতকর যে কাজগুলো, এই কাজগুলো করার জন্য উনি এগিয়ে এসছেন। এবং এই 7 রাস্তার মোড়ে আপনার ট্রাক স্ট্যান্ড যেটা ছিল, এই ট্রাক স্ট্যান্ডটাকে উনি পরিষ্কার করে এটা কারণ সরকারি রাস্তা, এখানে মানুষ হাঁটতে পারে না। এবং ঢাকা শহরে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে একটা রাস্তা যদি ব্লক হয়, এটার ইফেক্টটা কিন্তু পুরো শহরে গিয়ে আপনার পড়ে। তো সেক্ষেত্রে ওই যেই জায়গাটুকু উনি ওখান থেকে এটাকে মুক্ত করেছিলেন, এটা অত্যন্ত ভালো কাজ, এবং এর জন্য কিন্তু ওদিকে যানজটটা কম হতো। কোনো কর্মকাণ্ড যখন আমি দেখেছি যে কত দৃঢ় প্রত্যয় তার,
এই এবং একটা প্রত্যয়ী মানুষ, এটা আমি ওনার ভিতরে দেখেছি। এবং আমি ওনার মিসেস ওনাকেও আমি শ্রদ্ধা ভরে আমি সম্মান জানাই, কারণ উনি বিজিএমই এর চেয়ারম্যান ছিলেন। এবং তার একটা বক্তৃতা আমি শুনেছি যে সেখানে একটা 2 লাইন গানও বোধে উনি গাইলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলো রে, আমার কানে এখনও বাজে। তো তার ভিতরেও এবং একেবারে যোগ্য সহধর্মিণী। আর আনিসুল হক সাহেব হলো ওনার মিসেসের যোগ্য স্বামী। কাজে এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে একবারে হরে হর বলি আমরা এটাকে, যে দুজনকে আল্লাহ মিলিয়ে দিয়েছিল।